সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই মন্তব্য খালেদ মাসুদ পাইলটের। বললেন দ্রুত বাংলাদেশে এনে দেশের জার্সি পরিয়ে দেওয়া উচিত সাবেক অধিনায়ককে। বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টে নেয়, আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি। প্রাক মৌসুম চ্যাম্পিয়ন্স ট্যুরের শেষ ম্যাচ খেলতে পুয়ের্তো রিকোতে ইন্টার মায়ামি। মেসিকে এক নজর দেখতে অনুশীলনেই হাজারো দর্শকের ভিড়। এবং জৌলুস ফেরাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা চায় হকি ফেডারেশন। বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের দাবি। লিগ আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশসেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে পরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিএল এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এই কথা বলেন তিনি। কথা বলেছেন রাজশাহী স্টেডিয়ামের সংকট নিয়েও। দেশে না থেকেও আদাবরে সংগঠিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানলে এমন মামলার সঠিক সংখ্যাটা জানা নেই। তবে এসবের মারপ্যাচে দেশসেরা অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না টিম বাংলাদেশ। অবশ্য রাজনৈতিক পালাবদলে সবকিছুই সহজ হচ্ছে। এতদিন সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখন সাকিব সমর্থকদের ভিডিও পোস্ট করা হচ্ছে বিসিবির সোশ্যাল মিডিয়া পেজে। সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্ধিয়ান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত, যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল কেস করেছে। সাবেক টাইগার অধিনায়ককে ফেরাতে চেষ্টা করছে বিসিবিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এখন অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। দেশসেরা অলরাউন্ডারকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার দাবি বিসিবি পরিচালকের। সাকিবের মতো খেলোয়াড়ের কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে, আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টে নেয়, আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি। নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের। এদিকে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে রাজশাহীতে ব্যস্ত সময় কেটেছে মাঠ নিরাপত্তা কর্মীদের। নিরাপত্তা বেষ্টন টপকে লিটন ফিজদের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢোকে একাধিক দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর আগে তাই এসব ভেন্যুর সংস্কার চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কি করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো ডেভেলপ করা দরকার, সেগুলো করতে হবে। এবং সাথে আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। বিপিএল এর পরের আসরে রাজশাহী বগুড়ার মতো ভেন্যুগুলোকে অন্তর্ভুক্ত করার আশাবাদ জানান সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। বৃথা গেল বেনেটের অপরাজিত 97 রানের ইনিংস। বড় জয় বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রাখল ভারত। জিম্বাবুয়েকে 72 রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। টস হেরে আগে ব্যাট করে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়ার 50-তে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর 256 রান সংগ্রহ করে সূর্যকুমারের দল। জবাবে বেনেটের লড়াকু ইনিংসের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় জিম্বাবুয়েকে। চিপকের উইকেটে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে আত্মঘাতিক। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তার প্রমাণ হয় পাওয়ার প্লেতেই। এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বোচ্চ 80 রান তোলে ভারত। রিঙ্কু সিংয়ের অনুপস্থিতিতে দলে সুযোগ পান সঞ্জু স্যামসন। ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন ডানহাতি ব্যাটার। শুরু থেকে তাণ্ডব চালান দুই ওপেনার। দুই প্রান্ত থেকে 4 ছক্কার ফোঁয়ারা ছোটান স্যামসন ও অভিষেক শর্মা। বেশ কয়েক ম্যাচে বাজে সময় কাটাচ্ছিলেন ভারতের হার্ড হিটার ব্যাটার অভিষেক শর্মা। এদিন ফিরলেন চেনা ছন্দে। অন্য প্রান্ত থেকে ঝড় তুললেও ইনিংসটা লম্বা করতে পারেননি সঞ্জু।
বেশ কিছু ক্যাচ মিস ভুগিয়েছে জিম্বাবুয়েকে। উইকেট পড়লেও রানের গতিতে ছেদ পড়েনি ভারতের। ফর্মে থাকা ঈশান কিষানকে নিয়ে 72 রানের জুটি করেন অভিষেক শর্মা। 3 নম্বরে নেমে রান তোলেন 150-র উপর স্ট্রাইক রেটে। 24 বলে 38 করে সিকান্দার রাজার শিকার হয়ে ফিরেন ঈশান। 10 ওভারের আগেই দলীয় শতক পূর্ণ করে টিম ইন্ডিয়া। এরপর ঝড় তোলেন অধিনায়ক সূর্যকুমার। দারুণ ব্যাটিং করে অভিষেক দেখা পান আসরে প্রথম 50-র। যদিও 55 রান করে তিনিও বিদায় নিয়েছেন। তবে ভারতকে 256 রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা পালন করেন 3 ব্যাটার। সূর্যকুমার করেন 13 বলে 33 রান। এরপর হার্দিক পান্ডিয়া কচুকাটা করেন জিম্বাবুয়ে বোলারদের। 23 বলে 50 করেন এই ব্যাটার। আর দারুণ খেলা তিলক ভার্মা অপরাজিত থাকেন 16 বলে 44 রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়নি প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিয়ে। বেনেট আর মারুমানি ওপেনিংয়ে গড়েন 44 রানের জুটি। 20 বলে 20 রান করে ফিরে যান মারুমানি। এরপর ডিওন মেয়ার্সও ব্যর্থ রান করতে। সিকান্দার রাজা আর বেনেট মিলে স্বপ্ন দেখান জিম্বাবুয়েকে। তবে তা শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। এক প্রান্ত আগলে খেলতে থাকেন বেনেট। 50-র দেখা পান এই ব্যাটার। এগুতে থাকেন শতকের দিকে। সিকান্দার রাজাও ব্যাট চালান তেরে ফুরে। তবে 31 রানে তাকে ফেরান আর্শদীপ সিং। এরপর একাই লড়েছেন বেনেট শেষ পর্যন্ত। 97 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। 184 রানে থামে জিম্বাবুয়ে। 72 রানের জয় নিশ্চিত হয় ভারতের। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে সম্ভাবনা টিকে থাকল ভারতের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের বিগ ম্যাচে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। আর এ ম্যাচ জিতলেই সেমি টিকিট কাটবে কিউইরাও। তবে ব্ল্যাক ক্যাপরা জিতলেই ছিটকে যাবে পাকিস্তান। তাই এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের শীর্ষ 4-এর ভাগ্য। কলম্বোতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কলম্বোর এই ম্যাচটায় যারা খেলবে তাদের চেয়ে হয়তো বেশি নজর থাকবে অন্য আরেক দলের। সুপার 8-এ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংলিশদের সেমিফাইনাল নিশ্চিত। এ ম্যাচ জিততে পারলে শীর্ষ 4-এ উঠে যাবে কিউইরাও। কায় মনোবাক্যে প্রার্থনা করবে পাকিস্তানিরা যাতে কোনোভাবে না জেতে নিউজিল্যান্ড। তারা জিতলেই যে বিদায় নেবে পাকিস্তান। তবে ব্ল্যাক ক্যাপরা তো ছেড়ে দেবার পাত্র নয়। গ্রুপ পর্বে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার মতো দলকে হারালেও শক্তিশালী সাউথ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি। সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও 84 রানে 6 উইকেট হারিয়ে পড়েছিল মারাত্মক চাপে। সেখান থেকে দলকে উদ্ধার করেন লোয়ার অর্ডার ব্যাটাররা। তাই ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা রয়েছে কিউইদের। টিম সেইফার্ট এবারের আসরে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ওপেনার 5 ইনিংসে করেছেন 181। ফিন অ্যালেন, গ্লেন ফিলিপসরাও কার্যকর ইনিংস খেলছেন। সবশেষ ম্যাচে জ্বলে উঠেছেন রাচিন রবীন্দ্র। ফর্মে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। বোলিং ইউনিটের আস্থার প্রতীক ম্যাট হেনরি। ইংল্যান্ডের হার্ড হিটারদের থামাতে ডিসিপ্লিনড থাকতে হবে ব্ল্যাক ক্যাপ বোলারদের। ইংলিশরা সেমিফাইনালে উঠে গেলেও সাউথ এশিয়ান কন্ডিশনে খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনো মতে হার এড়িয়েছে। স্কটল্যান্ড ও ইতালিকে হারালেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুপার 8-এ বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে 100-র নিচে অল আউট করে পেয়েছে দারুণ জয়। এরপর হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়েছে তারা। 202 রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ইংলিশ ক্যাপ্টেন। এদিকে উইল জ্যাক্স, জেকব বেথেলরা অবদান রাখলেও টপ অর্ডারে জস বাটলার, ফিল সল্টদের ব্যাটে রানই নেই। বোলিংয়েও বেশ নড়বড়ে থ্রি লায়নরা। তারকা পেসার জফরা আর্চার 10 উইকেট নিলেও বেশ খরুচে। তার ইকোনমি প্রায় 9। আদিল রশিদ, জেমি ওভারটন ও লিয়াম ডসন 9টি করে উইকেট শিকার করলেও টপ ফর্মে আছেন বলা যাবে না। সুপার 8-এর 2 ম্যাচই ক্যান্ডিতে খেলেছে ইংল্যান্ড। আসরে এবারই প্রথম খেলবে কলম্বোতে। অন্যদিকে এই প্রেমাদাসা স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি আছে নিউজিল্যান্ডের। টি-20 বিশ্বকাপে এর আগে 2021-এ ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের। এবার প্রথম শিরোপার খোঁজে জয়রথ অব্যাহত রাখার লক্ষ্য ব্ল্যাক ক্যাপদের। আর আগেই দুবার চ্যাম্পিয়ন হওয়া ইংলিশরাও শিরোপার স্বপ্নে বিভোর। টি-20 বিশ্বকাপে মুখোমুখি 7 দেখায় 4 জয় ইংল্যান্ডের, 3টিতে জিতেছে নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। নিজেদের আর্থিক ক্ষতি করে ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টকে আসন্ন 3 হোম সিরিজের প্রোডাকশনের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে 22 ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়েও হয় আলোচনা। সবশেষ বিপিএলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের প্রোডাকশন করলেও ট্রান্স প্রোডাকশন টেকনোলজিসকে বিবেচনা করছে না বোর্ড।
রিয়েল ইম্প্যাক্টের চেয়ে প্রায় 4.5 কোটি টাকা কমে সামনের 3 সিরিজের প্রোডাকশন করে দিতে আগ্রহী টিপিটি। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর বোর্ডের খরচ কমানোর নানা পন্থা বেছে নেন কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। অনুশীলনের পর ক্রিকেটারদের ডাবের পানি পান করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিচালক। অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের দামি ব্যাট জুতা ব্যবহার নিয়েও আপত্তি ছিল তার। এবার সেই নাজমুলের সামনেই বিসিবির প্রায় 4.5 কোটি টাকা অতিরিক্ত খরচ হতে যাচ্ছে, কিন্তু তিনি এখন নিশ্চুপ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের হোম সিরিজ প্রোডাকশনের দায়িত্ব ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের, যাদের মানহীন প্রোডাকশনের জন্য বিশ্বের সামনে অনেকবারই ক্রিকেট বোর্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিবির হোম সিরিজ সম্প্রচারের চুক্তি 2027 সালের জুন পর্যন্ত। তবে সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনকে বাদ দিয়ে পাকিস্তান ভিত্তিক ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস টিপিটিকে বিপিএল প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়। বিসিবির নতুন সিদ্ধান্তে সুফলও দেখা যায়। সম্প্রচারের মান বাড়ার সঙ্গে আগের তুলনায় প্রায় 4.5 কোটি টাকা সাশ্রয় হয় ক্রিকেট বোর্ডের। এমন অভিজ্ঞতার পর বোর্ডের একটি অংশ চাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজগুলোতেও পিটিপিকেই প্রোডাকশনের দায়িত্ব দিতে, কিন্তু বোর্ডেরই কিছু অংশ চায় রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশনকেই দায়িত্ব দিতে। ভারতীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ডের মূল যুক্তি চুক্তির মেয়াদ। যদিও বোর্ডের প্রত্যাশা পূরণ না হলে চুক্তি যে কোনো সময় বাতিল হতে পারে, তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বিসিবিকে। আসন্ন 3 সিরিজে 2টি টেস্ট, 9টি ওয়ানডে ও 3টি টি-20 সম্প্রচারে রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনের সঙ্গে চুক্তি বাতিল করে টিপিটিকে দায়িত্ব দিলে অন্তত 4.50 কোটি টাকা সাশ্রয় হবে ক্রিকেট বোর্ডের। এ নিয়ে গেল 22 ফেব্রুয়ারি বোর্ড সভায় আলোচনাও হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট বোর্ড। যদিও বিসিবির ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইম্প্যাক্ট নীতি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেশের হকির হারানো গৌরব ফিরিয়ে আনতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা চান ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। এদিকে হকি লীগ আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে মন্ত্রণালয়ের কাছে বাজেট চেয়ে চিঠি পাঠিয়েছে ফেডারেশন। ক্রিকেট ফুটবলের পর একটা সময় বাংলাদেশের জনপ্রিয় খেলা ধরা হতো হকিকে, তবে সেই জৌলুস এখন আর নেই। অনিশ্চয়তার সংজ্ঞায় এই খেলাকে এখন আর ক্যারিয়ার হিসেবে নিতে চান না তরুণরা। জনপ্রিয়তা কমে যাওয়ায় হকি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। হকির এমন বেহাল দশার জন্য অবশ্য দায়ী খোদ হকি ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ফেডারেশনের লম্বা সময় ধরে চলে আসা বৈরী সম্পর্ক, ক্লাবগুলোর সঙ্গে হকি ফেডারেশনের শীতল সম্পর্ক দেশের হকিকে দাঁড় করিয়েছে আজকের এই পরিস্থিতিতে। তবে এর মাঝে আন্তর্জাতিক অঙ্গনে সফল দেশের হকি। যুব বিশ্বকাপে অংশগ্রহণ ছাড়াও এইচএফ কাপে বরাবরই ভালো পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ হকি দল। আর সেজন্যই হকির দিকে বিশেষ নজর দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে কিছুদিন আগেই অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হকি ফেডারেশনের রয়েছে বেশ কিছু চাওয়া পাওয়া। স্টেডিয়াম নির্মাণ সহ হকির অবকাঠামো উন্নয়ন চান ফেডারেশন সাধারণ সম্পাদক। বাংলাদেশে এখন খুব বেশি না, 18 থেকে 19টা 20টা ডিস্ট্রিক্ট যেখানে হকি খেলা হয়, সব জায়গায় তো হকি খেলা হয় না। আমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদেরকে অ্যাটলিস্ট 2টা বা 3টা ডিস্ট্রিক্ট মিলায় একটা করে হকি মাঠ দিতে। মাঠগুলি যদি হকি ফেডারেশনের তত্ত্বাবধানে থাকে, আমরা কিন্তু ডিস্ট্রিক্টকে নিয়ে ওখানে প্র্যাকটিস করাইতে পারি, ওখানে ছোটোখাটো টুর্নামেন্ট করাতে পারি। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে মাঠে গড়ায় না জাতীয় হকি লীগ। মূলত ক্লাবগুলোর অনাগ্রহের কারণে লীগ আয়োজন করতে পারছে না ফেডারেশন। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যেহেতু আমরা কমিটিতে আছি, মনে করে আমাদের আমলই বন্ধ হচ্ছে, আমাদের আগের 2 বছর আগে থেকে বন্ধ। আমাকে রিকোয়েস্ট হবে ক্লাবদেরকে যেন উনি একটু বলেন কি ওরা আগায় আসতে। দেখেন, আমি সবসময় একটা কথা বলে আসছি, না ফেডারেশনের ক্ষতি হয় না ক্লাবের ক্ষতি হয় শুধু প্লেয়ারদের। আমাদের পৃষ্ঠপোষকতা যেন ঠিকমতো হয়, আমাদের যদি স্পন্সর আমরা পাই, স্পন্সর পেলে কিন্তু হকিটা অনেক আগায় যেতে পারি। এদিকে বিদেশি নতুন কোচ আনতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নিজেদের বাজেট চেয়ে চিঠি পাঠিয়েছে হকি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রাক মৌসুম চ্যাম্পিয়ন্স ট্যুরের শেষ ম্যাচ খেলতে এখন পুয়ের্তো রিকোতে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালের মুখোমুখি হওয়ার আগে শেষবারের মতো অনুশীলন করেছে MLS কাপ চ্যাম্পিয়নরা। মেসিকে এক নজর দেখতে স্টেডিয়ামে ছিল হাজারো মানুষের ভিড়। সবাই অপেক্ষা করছেন মাঠে মেসি ম্যাজিক দেখার। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশ করছেন দর্শকরা, কিন্তু না। অনুশীলনে নেমেছেন লিওনেল মেসি আর আর্জেন্টাইন জাদুকরকে এক নজর দেখতেই বায়ামনের হুয়ান রামন স্টেডিয়ামে দর্শকের এই ঢল। MLS এর নতুন মৌসুম শুরু হয়ে গেছে ইন্টার মায়ামির, কিন্তু এখনও মেসিরা খেলছেন প্রীতি ম্যাচ। বেশ আগেই চূড়ান্ত হয়েছিল প্রাক মৌসুম প্রীতি ম্যাচের সূচি। জানুয়ারিতে দক্ষিণ আমেরিকার 3 দেশে ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি, আর এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 13 ফেব্রুয়ারি, কিন্তু মেসি চোট পাওয়ায় পিছিয়ে দেয়া হয় সূচি। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্যুরের শেষ ম্যাচ খেলতে এখন পুয়ের্তো রিকোতে সুয়ারেজ মেসিরা। পুয়ের্তো রিকোর বায়ামনে মেসিরা খেলবে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে। স্থানীয় কোনো দল না হলেও মেসি জ্বরে কাঁপছে বায়ামন। মায়ামির অনুশীলন দেখতে স্টেডিয়ামে হাজির হন কয়েক হাজার দর্শক, যার বড় একটা অংশই ছিল শিশু। মেসির জার্সি প্ল্যাকার্ড নিয়ে বিশ্বকাপ জয়ী তারকাকে এক নজর দেখতে পারাটাও অনেকের কাছে ছিল স্বপ্ন পূরণের মতো। এটা অসাধারণ এক অভিজ্ঞতা। আমাদের দ্বীপে মেসি এসেছে এবং তাকে দেখার সুযোগ পেয়েছি। ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি, শুধু তাকে দেখতেই এখানে এসেছি। আমি সবসময় মেসির সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতাম। খুব কাছ থেকে তার খেলা দেখতে চেয়েছি। 2006 সাল থেকেই এটা আমার স্বপ্ন ছিল। আশা করছি খুব ভালো একটা ম্যাচ দেখব। যেহেতু সে শিগগিরই অবসর নিতে চলেছে, তাই আমি যতটা সম্ভব তার বাকি সময়ের ম্যাচগুলো উপভোগ করতে চাই। পুয়ের্তো রিকোতে অতীতে খেলেছেন পেলে ম্যারাডোনা, এবার মেসি সেখানে খেলে যেন পূরণ করবেন এক বৃত্ত। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই স্টেডিয়ামে পেলে খেলেছেন এবং যদি আমি ভুল না করি তবে ম্যারাডোনাও খেলেছেন, আর এখন মেসি এসেছেন। এটা পুয়ের্তো রিকোর জনগণের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। MLS এর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ডেভিড বেকহ্যামের দলের। জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটসের অবসরের পর রক্ষণে ভালোই ভুগছে দলটা। LAFC'র কাছে রীতিমতো বিধ্বস্ত হয় হাভিয়ার মাস্চেরানো শিষ্যরা। সে হারের ধাক্কা কাটিয়ে আবারও জয়ে ফেরার মিশন মায়ামির। এই ম্যাচের পরই আবারও MLS-এ মাঠে নামতে হবে মায়ামিকে। ফ্লোরিডার আরেক ক্লাব অরল্যান্ডো সিটির বিপক্ষে লড়বে হাভিয়ার মাস্চেরানোর দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারা নিয়ে আক্ষেপ রয়েছে লিওনেল মেসির। মেক্সিকান এক পডকাস্টে এমনটাই বলেছেন আর্জেন্টাইন ফুটবলার। তবে ফুটবলীয় ক্যারিয়ার নিয়ে তৃপ্ত বিশ্বকাপ জয়ী তারকা। 2019 সালে মোনাকোতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ড্র সেরেমনিতে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন লিওনেল মেসির সঙ্গে ভবিষ্যতে ডিনার করতে আপত্তি নেই। ওই অনুষ্ঠানে সাবলীল ইংরেজিতে পর্তুগিজ তারকার বলা কথাগুলো মুগ্ধ, রোমাঞ্চিত করেছিল ফুটবল বিশ্বকে। পাশেই বসা মেসি সেদিন ঠোঁটে হাসি ধরে রাখলেও একরকম চুপ করেই ছিলেন। ইংরেজি বলায় যে একেবারে পটু নন আর্জেন্টাইন তারকা। ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু জিতেছেন লিও। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ সবই। দুর্দান্ত সব পারফরমেন্সে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু পায়ের কাজে তিনি যতটা শৈল্পিক, কথায় যেন ততটাই আনাড়ি। মেসির মুখে ইংরেজি শব্দ শোনাই যায় না। সাক্ষাৎকারেও কথা বলেন স্প্যানিশ ভাষায়। এবার এক মেক্সিকান পডকাস্টে মজার ছলে এ নিয়ে আক্ষেপের কথা বললেন মেসি। ইংরেজি শিখতে না পারা নিয়ে আক্ষেপ রয়েছে আমার। আমি তো পড়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু পড়িনি। এখন আফসোস হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। তখন মনে মনে ভেবেছি আমাকে বোকার মতো দেখাচ্ছে। আসলে শৈশবে বুঝিনি, এখন শিক্ষার গুরুত্ব সন্তানদের বোঝাই। আর্জেন্টিনার রোজারিও থেকে মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান লিওনেল মেসি। ধীরে ধীরে শুরু হয় সিনিয়র ক্যারিয়ার। এর পরের গল্পটা সবার জানা। সেখানে ক্লাব বার্সার হয়ে ফুটবল পায়ে গড়েছেন ইতিহাস, কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সেভাবে মনোনিবেশ করতে পারেননি। তবে একাডেমিক ক্যারিয়ার নিয়ে LM10-এর আফসোস থাকলেও ভক্তদের কোনো আক্ষেপ নেই। প্রিয় তারকা যে তাদের সব প্রত্যাশা পূরণ করেছেন। ফুটবলীয় ক্যারিয়ার নিয়ে শতভাগ তৃপ্ত মেসি নিজেও। ফুটবলে আমি অনেক কিছু করতে পেরেছি, শীর্ষে পৌঁছাতে পেরেছি, পাশাপাশি অনেক কিছু শিখেছি। ফুটবল আমার জীবনেরই অংশ, আমাকে অনেক কিছু শিখিয়েছে। ফুটবলের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালের। ফুটবল আইডলের এমন কথা ভালো লাগা উপহার দিয়েছে ফ্যানদের। সামনেই আরেকটা বিশ্বকাপ। মেগা ইভেন্টের আগে এমন হাসি খুশি মেসিকেই দেখতে চাইবেন তারা।
মাকসুম আলম খান, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপে 48 দল খুব বেশি নয়, এর মধ্য দিয়ে অনেক ছোট দেশ তাদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে, এমন মন্তব্য করেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস। 1990 বিশ্বকাপেও অনেক কঠিন শিডিউলের মধ্যে খেলতে হয়েছিল, সেই তুলনায় এই বিশ্বকাপে ফুটবলাররা বিশ্রামের বেশি সুযোগ পাবেন বলেও মত ম্যাথিউসের। কদিন পর শুরু হবে বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন। তার আগে বিশ্ব ভ্রমণে সোনালী ট্রফি। এরই মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে। সাবেক বর্তমান ফুটবলাররা মত দিচ্ছেন বিশ্বকাপ নিয়ে। এবারই প্রথম 48 দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে মেগা আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো প্রথমবারের মতো 3 দেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। দল সংখ্যা বাড়ায় প্রথমবারের মতো সুযোগ পেয়েছে উজবেকিস্তান, কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো দেশগুলো। জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস অবশ্য দল বাড়ানোকে দেখছেন ইতিবাচকভাবেই। যে আয়োজন ফিফার জন্য খুব বড় কিছু নয় বলেও মত তার। বিশ্বকাপে দল বাড়ানো নিয়ে অনেক আলোচনা হয় এবং প্রতিটি আলোচনায় আমি অংশ নিয়েছি। আমি এটাকে সেই দেশগুলোর জন্য দারুণ সম্ভাবনা হিসেবে দেখি যাদের আগে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল না। এই দেশগুলোর জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালির মতো অবকাঠামো নেই। তারা বিকাশের সুযোগ পেয়েছে। ফুটবলে উন্নয়ন বিশ্বের সাধারণ উন্নয়নের মতোই। আমার ভালো লাগছে উজবেকিস্তান, জর্ডান এবং অন্যান্য দেশ যারা প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে, তারা এখন আর শুধু টেলিভিশনে বিশ্বকাপ দেখবে না। প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকেও সমর্থন করতে হবে না, তাদের নিজের দেশ থাকবে। 48 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন ফিফার জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না। লম্বা আসর আর দল সংখ্যা বাড়ায় আলোচনায় ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে। জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা লোথার ম্যাথিউস অবশ্য এখানে কোনো সমস্যা দেখছেন না। তার মতে সূচিতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ আছে দেশগুলোর। আমি অন্য মহাদেশীয় টুর্নামেন্টের কথা ভাবতে পারি যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেক। ফিফা বিশ্বকাপ যেখানে 48টি দল অংশগ্রহণ করেছে, যা অনুষ্ঠিত হবে 3টি দেশে। খেলোয়াড়দের উপর চাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি জার্মানি জাতীয় দলের সময়সূচি দেখেছি। প্রথম ম্যাচের পরে তাদের 6 দিন ছুটি আছে, আর দ্বিতীয় ম্যাচের পরে তারা 5 দিন পাবে বিশ্রামের জন্য। উদাহরণস্বরূপ বলতে পারি 1990 সালের তুলনায় খেলার মধ্যে বেশি বিশ্রাম রাখা হয়েছে এবারের বিশ্বকাপে। অন্য যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপ জমজমাট হবে বলে বিশ্বাস বিশ্বকাপ ও ব্যালন ডিওর জয়ী সাবেক ফুটবলারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারল না বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। 2-1 গোলে বেনফিকাকে হারিয়ে ইউসিএল এর শীর্ষ 16তে উঠল রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে টান উত্তেজনায় জিততে পারেনি পিএসজি মোনাকোর কেউই। শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছে প্যারিস সেন্ট জার্মি। একটা ম্যাচের আগে মাঠের বাইরের আলোচনা তুঙ্গে, নিষেধাজ্ঞায় ডাগ আউটে নেই প্রতিপক্ষের কোচ। বর্ণবাদী আচরণ করে স্পেনে আসতেই পারেননি বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। গ্যালারি জুড়ে ভিনিসিয়াসের সমর্থনে বিশাল ব্যানার। কিক অফের আগেই প্রচন্ড চাপে পর্তুগিজরা। কিন্তু বাঁশি বাজতেই অন্যরূপ বেনফিকার। সব অপমানের জবাব দিতে মরিয়া ক্লাবটি। তেরে ফুরে আক্রমণ বার্নাব্যুতে 14 মিনিটেই আগের হিসেব চুকিয়ে দিলেন রাফা সিলভা। 2 লেগ মিলিয়ে তখন সমতায় রিয়াল, আনন্দে নেচে ওঠে পর্তুগিজরা। 1 গোলের লিড নিয়ে ম্যাচ শুরু করে এভাবে পিছিয়ে যেতে হবে স্বপ্নেও ভাবেনি রিয়াল সমর্থকরা। তাদের চ্যান্টে তখন টিকে থাকা দায় বার্নাব্যুতে। প্রতিপক্ষের জন্য এটা বিভীষিকাময় হলেও ঘরের ছেলেরা যে অভিজ্ঞতায় ভরপুর, তাই তো এগিয়ে যেতে সময় লাগেনি মাদ্রিদিস্তাদের। 16 মিনিটেই ম্যাচে সমতায় ফেরে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে স্কোর করেন চুয়ামেনি। আনন্দে ফেটে পড়ে লস ব্লাঙ্কোস। এই 1 গোলে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। একের পর এক আক্রমণে তটস্থ হয়ে পড়ে বেনফিকা। 32 মিনিটে আবারও গোল রিয়ালের, কিন্তু আর্দা গুলারের হেড জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। বিরতি থেকে ফিরেও দারুণ এক সুযোগ পেয়েছিল অল হোয়াইট, কিন্তু ভালভার্দে পারেননি কাজে লাগাতে। 6 মিনিট পর একই ভুল আলেকজান্ডার আর্নল্ডের। একের পর এক গোল মিসে তখন ড্রটাকেই বাস্তবতা মেনে নিয়েছিল মাদ্রিদের ফুটবলাররা। কিন্তু তখনই দৃশ্যপটে হাজির প্রথম লেগের হিরো ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে ভালভার্দের থ্রু পাসে তার ট্রেডমার্ক কোনাকুনি শট। বোকা বনে যান বেনফিকার গোলকিপার। এরপর কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে দেন তার বিখ্যাত সেই ড্যান্স, যার কারণেই এত কিছু হয়ে গেল গত 1 সপ্তাহে। তবে নির্বিকার ভিনি টানা 5 ম্যাচে গোল করার আনন্দে ভাসেন। 2 লেগ মিলিয়ে 3-1 জয়ে নকআউটে উঠে গেল রিয়াল মাদ্রিদ।
আরেক ম্যাচে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে জিততেই পারল না পিএসজি, কিন্তু প্রথম লেগের জয়ে ভাগ্যের শিকে ছিঁড়েছে এনরিকে বাহিনীর। ম্যাচের প্রথম গোলটাই হজম করে পিএসজি প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই মোনাকোকে এগিয়ে দেন ম্যাগনাস অ্যাক্লিউস, কিন্তু ফিরে এসে আর লিড ধরে রাখতে পারেননি তারা। 60 মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান মার্কিনিউস, তার আগেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে যায় মোনাকো। লাল কার্ড দেখে মহামূল্যবান ম্যাচে দলকে বিপদে ফেলে দেন মামাদো কুলিবালি। পরে 66 মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কভারস্খেলিয়া, আর একটা জয়ের অপেক্ষায় তখন পার্ক দ্য প্রিন্সেস, কিন্তু যোগ করা সময়ে পিএসজির জালে বল পাঠিয়ে ম্যাচটাকে ড্র করেন জর্ডান তেজে। যদিও লাভ হয়নি তাতে, 2 লেগ মিলিয়ে 5-4-এর জয়ে কোয়ালিফাই করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। চোট জর্জর দল বর্ণবাদের বিষ বাষ্প, মাঠের বাইরের বিতর্ক আর শুরুতেই গোল হজম, সব বাধা টপকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। এমবাপে বেলিংহ্যামকে ছাড়াই এমন জয়ে উচ্ছ্বসিত আলভারো আর বেলোয়া, আর মাথার ওপর বিশাল চাপ নিয়েও ভিনির পারফরমেন্সে মুগ্ধ সতীর্থ চুয়ামিনি। দুজনেরই আশা নকআউটে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে মাদ্রিদিস্তা। বার্নাবুতে বুধবারের রাতটা ছিল স্নায়ুচাপের। 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বেনফিকা। শুরুর দিকে রিয়ালের রক্ষণভাগও ছিল বেশ অগোছালো। সেই সুযোগে ম্যাচের শুরুতেই রাফা সিলভার গোলে স্তব্ধ হয়ে যায় বার্নাবু। কিন্তু রিয়াল মাদ্রিদ মানেই তো প্রত্যাবর্তন। বিরতির ঠিক আগে এবং পরে দৃশ্যপট পাল্টে দেন অরেলিয়ান চুয়ামেনি এবং ভিনিসিয়াস জুনিয়র। 2 লেগ মিলিয়ে 3-1 অগ্রগামিতায় শেষ হাসি রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নদের। এক ঝাঁক তারকা ফুটবলার বাদ দিয়ে পাহাড় সমান চাপের ম্যাচে এমন পারফরমেন্সে মুগ্ধ আর বেলোয়া। শিষ্যদের প্রশংসা করতে তাই কোনো কমতি রাখেননি তিনি। জয়ের আনন্দ থাকলেও মাদ্রিদিস্তা শিবিরে চিন্তার ভাঁজ কিলিয়ান এমবাপ্পের চোট। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা এই ফরাসি তারকা কবে ফিরবেন তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি কোচ। তবে ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম সেই অভাব অনেকটাই ঘুচিয়ে দিচ্ছে। এমবাপে, বেলিংহ্যাম বা মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া এই জয় আমাদের জন্য অনেক বড় অর্জন। এই জয় প্রমাণ করে আমাদের দল কতটা শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে আমরা লড়াই করতে জানি। ভিনিকে নিয়ে আমার কিছু বলার নেই, সে মাঠে সব দেখিয়ে দিয়েছে। তার নাচ আমি খুব উপভোগ করেছি। ম্যাচের ফুটবলীয় লড়াই ছাপিয়ে আলোচনায় ছিল বর্ণবাদ ইস্যু। প্রথম লেগে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ এদিন গোল করে এক অন্যরকম ভাবে জবাব দিলেন ব্রাজিলিয়ান। সতীর্থ চুয়ামিনির কণ্ঠেও ঝরল তার প্রতিফলন। ফুটবলের চেয়েও বড় কিছু বিষয় আছে। ভিনিসিয়াস মানসিকভাবে শক্ত ছিল, যার প্রতিফলন আমরা তার পারফরমেন্সে দেখেছি। আজকের এই জয় আসলেই বর্ণবাদদের বিরুদ্ধে জয়। তার এই উদযাপন আমাদের সবার। আগামী শুক্রবার ড্রতে নির্ধারিত হবে শেষ 16তে রিয়ালের প্রতিপক্ষ, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবনের মুখোমুখি হতে পারে স্প্যানিশ জায়ান্টরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই, মন্তব্য খালেদ মাসুদ পাইলটের। বললেন দ্রুত বাংলাদেশে এনে দেশের জার্সি পরিয়ে দেওয়া উচিত সাবেক অধিনায়ককে। বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টে নেয়, আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি। এবং জৌলুস ফেরাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা চায় হকি ফেডারেশন। বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের দাবি, লিগ আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ সাজিদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।